আমাদের আজকের গল্পে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, এমনকি পশু হত্যার মতো কিছু গর্হিতকর কাজের কথাও উল্লেখিত হয়েছে। কিন্তু এইগুলি শুধুমাত্র গল্পের উপযুক্ত আবহাওয়া তৈরির খাতিরে গল্পের মধ্যে উপনীত করা হয়েছে। তাই আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, শুধুমাত্র গল্প শোনার আনন্দে এবং একান্তই সংস্কারমুক্ত মন নিয়ে গল্পটি শুনবেন। ধন্যবাদ। হঠাৎ করে প্রচণ্ড চিৎকারের শব্দে ঘুমটা ভেঙে গেল দীননাথবাবুর। গোয়ালঘর থেকে তার মহিষটা সমানে ডেকে চলেছে। মহিষটার হঠাৎ মাঝরাতে এমন কি হলো যে এই রকম ভয়ানক আওয়াজ করে চলেছে সে? অবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন দীননাথবাবু, আর গোয়ালঘরের সামনে এসে দাঁড়াতেই এক অদ্ভুত ব্যাপার তার নজরে এলো। মহিষটা শুধুই যে চিৎকার করছে তা নয়, প্রচণ্ড জোরের সাথে সে তার গলার বাঁধনটা খোলার চেষ্টা করছে। তার মহিষটার হঠাৎ হলো কি? ব্যাপারটা ভালো করে বোঝার জন্য দীননাথবাবু সামনে এগোতে যাবেন, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে তিনি থমকে দাঁড়ালেন। হঠাৎ করে তার মহিষের গলার বাঁধনটা খুলে গেল বললে হয়তো ভুল হবে। যে খুঁটির সাথে বাঁধা ছিল সেই দড়িটা, সেই খুঁটি থেকে দড়িটা ছিঁড়ে গেল। আর তিনি অবাক হয়ে দেখলেন, মুক্ত হয়ে মহিষটা গোয়ালঘর থেকে বেরিয়ে এদিক ওদিক দৌড়ে গেল না, বরং গোয়ালঘর থেকে বেরোতেই হঠাৎ করে মহিষটা মাটি থেকে কয়েক ধাপ উপরে উঠে যেতে লাগলো। যেন মনে হলো কোনো অদৃশ্য শক্তিশালী মানুষ প্রচণ্ড বলের দ্বারা তার মহিষটাকে তুলে ধরেছে দুই হাত দিয়ে। শূন্যে উঠে প্রচণ্ড চিৎকার করতে লাগলো সেই মহিষ। হে কি গোবিন্দ, তোর কি হয়েছে? কাতর ভাবে বলে উঠলেন দীননাথবাবু। গোবিন্দ তার মহিষের নাম। তিনি সামনে এগিয়ে যাওয়ার আগেই তার মহিষটা শূন্য পথে চলতে আরম্ভ করলো, আর হঠাৎ করেই চিৎকার করতে করতে আকাশপথে কোথায় যেন মিলিয়ে গেল গোবিন্দ। হে কি গোবিন্দ, কোথায় গেলি তুই? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি বাবা? ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে কথাটা বলে উঠলেন দীননাথবাবু। আর ঠিক সেই সময় আরও একটা অদ্ভুত ব্যাপার তিনি লক্ষ্য করলেন। মেঘহীন আকাশে হঠাৎ করে কোথা থেকে যেন ধুলোর আস্তরণ জমতে শুরু করেছে, আর আকাশে সেই ধুলোর মেঘের মধ্যে একটা যেন মুখের অবয়ব ফুটে উঠতে শুরু করেছে। অত্যন্ত ভয়ানক সেই অস্পষ্ট মুখখানি, মাথায় দুটো বড় শিং, কুলোর মতো বড় দুটো কান। হঠাৎ করে বিকট এক অট্টহাসির শব্দ শুনতে পেলেন দীননাথবাবু। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনাদের জন্য লেখক সায়ন রুদ্রের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও কালো রাক্ষস। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লেখক সায়ন রুদ্রের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও কালো রাক্ষস। আচ্ছা তারানাথ, আজ তো শিবরাত্রি,
তারানাথকে কথাটা বলল কিশোরী। আমি আর কিশোরী এখন বসে আছি তারানাথের মঠ লেনের বাড়িতে। আজ ছুটির দিন, তাই কিশোরী আমার বাড়িতে গিয়ে এখানে আসার কথা বলতেই আমি রাজি হয়ে গেলাম। কিশোরীর মতন তারানাথের মুখ থেকে গল্প শোনার আগ্রহ যে আমারও আছে সেইটা আর আলাদা করে বলে দিতে হয় না। আজকে গৃহস্থ বাড়ির মেয়ে বউরা শিবরাত্রির ব্রত করে উপবাস করছে। আমার গিন্নিও তো আজ সারাদিন উপবাস থেকে ভগবান শিবের মাথায় জল ঢেলে সন্ধেবেলায় উপবাস ভঙ্গ করবে। সে বললে এই ব্রততে নাকি আমার মঙ্গল হবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো অনেক কিছুই জানেন। এই শিবরাত্রির ব্রতটার আসল মানে কি? মানে আমরা কেন এই ব্রত পালন করি? মানে আসলে খুব জানতে ইচ্ছা করছে, এই জন্যই জিজ্ঞাসা করা আর কি। শিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। চতুর্দশী তিথিতে পালন করা হয় বলে এই ব্রতকে অনেকে শিব চতুর্দশীও বলে থাকেন। কিশোরীর কথা শুনে তারানাথ বলল, এই শিব চতুর্দশীর রাতেই ভগবান শিব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। শিব পুরাণ অনুসারে এই রাত্রিতে ভগবান মহাদেব সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের তাণ্ড নৃত্য চালান। অন্ধকার এবং অগত্যাকে দূরে করার জন্য এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য এই দিন ভগবানের মহাদেবের আরাধনা করা হয়। বেলপাতা, গঙ্গা জল এবং দুগ্ধের দ্বারা ভগবান মহাদেবকে তুষ্ট করেন গৃহস্থ বাড়ির মানুষেরা। এছাড়াও অনেকে জপ, তপ, ধ্যানের দ্বারাও মহাদেবের আরাধনা করেন। ভারতের বাইরেও অনেক দেশে শিবরাত্রির ব্রত পালন করা হয়ে থাকে। হে ঠাকুরমশাই, আপনার জ্ঞানের ভাণ্ডার অপরিসীম। আপনার কথা শুনলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। তারানাথকে বললাম কথাটা। এখানে আসার সুবাদে অনেক অজানা কথাই জানা হয়ে যায় আপনার কাছ থেকে। ঠাকুরমশাই, এবার কিন্তু আমাদেরকে একটা গল্প শোনাতেই হবে। এটা কিন্তু আপনার কাছে এই বালকদের আবদারই বলতে পারেন। বালক, বেশ বলেছ তো। কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন তারানাথ। কিশোরী যে কথাটা বেশ মজার ছলেই বলেছে সেটা বুঝল তারানাথ। তারানাথকে এইভাবে মজার ছলে হাসতে আমি খুব কমই দেখেছি। কয়েক মিনিট পরে হাসি থামিয়ে তারানাথ বলল, তা তোমরা যখন আবদার করেছ তখন তো তোমাদের একটা গল্প শোনাতেই হচ্ছে। তা যে ঘটনার কথা এখন তোমাদের বলছি তা অনেকদিন আগেকার কথা। তোমরা তো জানোই সংসারের প্রতি আমার কোনোদিনই তেমন কোনো মন ছিল না। সুযোগ পেলেই সংসার ধর্ম ত্যাগ করে আমি পথে বেরিয়ে পড়তাম সদ্গুরুর সন্ধানে। আর সেরকমই পথে ঘুরে বেড়াতে বেড়াতে আমি নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যার অনেক ঘটনার কথাই আমি বলেছি তোমাদেরকে। আজও সেরকমই একটা ঘটনার কথাই বলছি তোমাদের। হয়তো তোমাদের ভালো লাগতেও পারে। তারানাথ তার গল্প আরম্ভ করল। তো সারাদিন একটানা হাঁটার ফলে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি বিশ্রাম নিলাম এক গৃহস্থ বাড়িতে। গৃহস্বামী আমার ভালোই যত্ন করলেন। তো দ্বিপ্রাহরী আহারের পর আমি বাড়ির দাওয়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখন গৃহস্বামী আমাকে একটা হুঁকো দিলেন, আর নিজে একটা হুঁকো নিয়ে হুঁকোতে টান দিয়ে আমার সাথে গল্প করতে করতেই হঠাৎ করে বললেন কথাটা। তিনি বললেন, এই গ্রামে দুদিন আগে হঠাৎ করি নাকি এক অদ্ভুত ঘটনা ঘটেছিল জানেন ঠাকুর মশাই। সেই ঘটনার কথা শুনলি আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমরা নিজের চোখকে দেখিও সে ঘটনা বিশ্বাস করতে পারিনি। ঘটনা? তা কি ঘটনা? বেশ অবাক হয়ে কথাটা বললাম গৃহস্বামীকে। বুঝলেন ঠাকুর মশাই, আমাদের ঘর থেকে এক ঘর পরেই তার বাস। নাম তার দীননাথ মণ্ডল। আমাদের মতোই সে চাষবাস করে।
তো তার একটা পোষা মহেশ ছিল। পরশুদিন রাতের বেলা হঠাৎ করে সে মহিষটা তাদের বাড়ি থেকে উধাও হয়ে যায়। দীননাথ বললিয়ে সে নাকি নিজের চোখে দেখিছে এক ভয়ানক রাক্ষস নাকি তার সেই মহিষটাকে নিয়ে চলে গেছে আকাশপথে উইরে। সেই রাক্ষসের মুখও নাকি সে দেখিছে। বলেন তো ঠাকুর মশাই, এও আবার কি করে সম্ভব? এ তো সেই রূপকথা মা ঠাকুমার শোনা গল্পের মতো। তারপর কি হলো? সেই মহিষটাকে কি আর পাওয়া গেল? বেশ উৎসুক হয়ে গৃহস্বামীকে জিজ্ঞেস করলাম কথাটা। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পরে এই গ্রামের শেষ প্রান্তে যে শ্মশানটা আছে তারই ভেতরের দিকে এক নোংরা নির্জন জায়গায় পাওয়া গেল দীননাথের সেই হারানো মহিষটাকে, সম্পূর্ণ মৃত অবস্থায়। এমন ভাবে সে পড়েছিল মাটিতে যেন তার শরীরটা কি কেউ যেন মাংস খুব লেগেছে। কি বিভৎস সেই দৃশ্য আপনাকে বলে বোঝাতে পারবো নি। কথাটা বলার সময় সে গৃহস্বামীর মুখের অভিব্যক্তি এমন হলো যেন সেই দৃশ্য মনে হতে এখনো তার গায়ে কাঁটা দিয়েই উঠল। তবে একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করেছিলুম ঠাকুর মশাই, সেই মহিষের মাথাটা তখন সেলুনি, মানে মাথা সারা ধরটা পড়েছিল সেখানে। আশেপাশে কোথাও তার মাথাটা খুঁজে পেলুম নি, যেন রীতিমতো গায়েব হয়ে গেছে। আবার এও হতে পারে কেউ হয়তো কোনো লাঙল বা রামদা দে সেই মহিষের মাথাটা কেটে ফেলেছিল আর সেটা তার সঙ্গে নিয়ে গেছিল। কিন্তু কেউ কোনো মহিষের শুধু একটা মাথা দিয়ে কি বা করতে পারে সেটা আমাদের কারোর মাথায় ঢুকলুনি। তখন ভাবলুম হয়তো দীননাথের কথাই ঠিকও হতে পারে, হয়তো কোনো রাক্ষসী তুলে নিয়ে গেছিল দীননাথের মহিষটাকে আর সেই খণ্ড করে দেশে তার গলা, হয়তো সেই ভক্ষণ করছে মহিষের কাঁচা মাংস। হ্যাঁ, বড়ই অদ্ভুত ঘটনা। গৃহস্বামীকে বললাম কথাটা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই মহিষ ছাড়া এই গ্রামে কি আর কোনো প্রাণী এরকম ছিল যে সেও হঠাৎ করে উধাও হয়ে গেছে? মানে কারোর গৃহপালিত পশু বা গ্রামের মধ্যে থাকা কোনো জন্তু? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আপনি বললেন বলি হঠাৎ করে কথাটা আমার মনে পড়ল। একটু ভেবে কথাটা বললেন গৃহস্বামী। একটা কুকুর আমাদের গ্রামেতেই থাকতো সব সময়। যদিও অনেক কুকুরই থাকে গ্রামে, তবে ওই কুকুরটাকে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না এই গ্রামে। যেদিন সে নিখোঁজ হয়েছিল সেই রাতে তার চিৎকারের শব্দ গ্রামের অনেকে শুনতে পেয়েছিল। তারা ভেবেছিল গ্রামের মধ্যে হয়তো কোনো ছিচকে চোর চুরি করতে এসেছে বা কুকুরটা হয়তো অকারণেই ডাকছে। শরীর টরীর খারাপ হয়তো হয়েছে কোনো কারণে। মাঝরাতে একটা কুকুরের ডাককে কি আর অত বেশি গুরুত্ব দেয়। পরের দিন থেকে কুকুরটাকে গ্রামের মধ্যে আর দেখা গেলনি। এ বিষয়ে কারোরই মাথা ব্যথা ছিলনি। একটা সাধারণ কুকুরের ব্যাপারে কি আর অত ভাবে বলুন? তারা ভেবেছিল হয়তো কুকুরটা গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। হয়তো অনেক খেয়ালই করেনি যে কুকুরটাকে আর দেখা যাচ্ছে না। সে ব্যাপারে পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। তবে সেদিন যা দেখেছিলাম তা দেখি তো আমার চক্ষু একেবারে সরব গাছ হয়ে গেছিল। সেখানে সেই মহিষটা পড়েছিল, তার থেকে খানিকটা তফাতে
সেই কুকুরটা পড়েছিল সেই রকম মৃত অবস্থায়, তারও মাথাটা কাটা, শরীরটা ওইভাবে মাংস খুবলানো অবস্থায় পড়ে আছে। আচ্ছা, কে এই পশুকে এমন নির্মম ভাবে হত্যা করতেছে? আর এই অবলা শিবদের মেরে তার লাভটা কি বা হচ্ছে, একটু বলতে পারবেন ঠাকুর মশাই? আমি হয়তো একটু একটু বুঝতে পারছি এই পশুদের কেন মারা হচ্ছে আর কে মারছে এদেরকে। হ্যাঁ, কে মারছে আপনি বুঝতে পেরেছেন ঠাকুর মশাই? বেশ অবাক হয়ে কথাটা বললেন গৃহস্বামী। দেখুন, আপনি হয়তো জানেন না যে আমি একজন তান্ত্রিক। তন্ত্রবিদ্যার অনেক কৌশলই আমার জানা আছে। গৃহস্বামীকে বললাম এই কথাটা। সেই তন্ত্র সাধনারই একটি বিশেষ ধাপ হলো পঞ্চমুণ্ডির আসন। অমাবস্যার গভীর রাতে পঞ্চমুণ্ডির আসনে বসে কোনো তন্ত্র সাধক যদি সাধনা করেন তবে তার মনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে সফল হয়। এখানে কেউ নিজের উদ্দেশ্য সফল করার জন্য সাধনা করে, আবার কেউ ভক্তের মনস্কামনা পূরণের জন্যও করে। এই সাধনা করার সময় সাধক যেখানে বসে থাকবেন তার চারিদিকে থাকবে 5টা মৃত জীবের মাথা। সেটা মানুষেরও হতে পারে বা অন্য কোনো চতুষ্পদ প্রাণীরও হতে পারে। খুব ভালো হয় যদি সেই প্রাণীরা সদ্য মৃত হয়, অর্থাৎ কিছুদিন আগেই মারা গিয়ে থাকে। তবে আপনি বলতে চাইছেন এই পঞ্চমুণ্ডির আসনে সাধনা করবার জন্যই এইসব পশুদের নিয়ে যাওয়া হচ্ছে আর তাদেরকে মেরে ফেলা হচ্ছে? হয়তো এরকমটা হতেও পারে, যদিও আমি এই ব্যাপারে এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারছি না। গৃহস্বামীকে বললাম কথাটা। তবে ঠাকুর মশাই, তাদেরকে নিয়ে যাচ্ছে কে? আর দীননাথের দেখা সেই অদ্ভুত রাক্ষসের মুখ, ওটা কি তুমি ভুল? দেখুন, তন্ত্রবিদ্যার আরও একটা নিয়মের কথা বলি আপনাকে, আর সেটা হলো কালো রাক্ষস। একজন প্রকৃত তন্ত্র সাধক, অর্থাৎ যিনি তন্ত্রবিদ্যা খুব ভালোভাবে রপ্ত করেছেন, তিনি এক বিশেষ অলৌকিক ক্ষমতা বলে এক বিশেষ অতিমানবের জন্ম দিতেও পারেন। সেই অতিমানব দেখতে অনেকটা এক বিরাট কালো রাক্ষসের মতন। এই কালো রাক্ষস সেই তন্ত্র সাধকের কথা মতোই চলে, আর তার প্রিয় খাদ্য হল জীবিত প্রাণীর কাঁচা মাংস। একটি বিশেষ উপায়ে মদ আর রক্তের সংমিশ্রণে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সৃষ্টি করা হয় সেই কালো রাক্ষসের। আমার ধারণা হয়তো কোনো ভয়ানক তন্ত্র সাধকই তার বিশেষ ক্ষমতা বলে এই কালো রাক্ষসের জন্ম দিয়েছে। তারই কথা মতন সেই রাক্ষস অপহরণ করে নিয়ে যাচ্ছে এইসব পশুদের। কিন্তু এভাবে কোনো কালো রাক্ষসকে জাগিয়ে গেরস্তের বাড়ি থেকে এইভাবে গরু ছাগল চুরি করে কারো কি লাভ থাকতে পারে? ওই যে বললাম, পঞ্চমুণ্ডির আসন। গৃহস্বামীকে বললাম কথাটা। আপনাকে তো আগেই বললাম, পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করার জন্য 5টা মৃত প্রাণীর মাথার প্রয়োজন হয়। কারোর বাড়ি থেকে হঠাৎ করে কারোর পোষা প্রাণী চুরি করতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা সকলের সামনে দিয়ে গ্রামের কোনো পশুকে নিয়ে যেতে গেলেও মানুষজনের নানা রকমের প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তাছাড়া কোনো গৃহস্থ মানুষের বাড়ি থেকে তাদের পোষ্যকে কিনে নিতে গেলে অর্থেরও প্রয়োজন হয়, তাই হয়তো এমন ব্যবস্থা। কিন্তু এমন কাজ কে করতে পারে? এই গ্রামের কেউ তো করে থাকবে কি? কিন্তু এইরকম তন্ত্রবিদ্যা তো এই গ্রামের কেউ জানে না। এই গ্রামের না করুক, হয়তো অন্য কোনো গ্রামের কেউ করে থাকতেই পারে। গৃহস্বামীকে বললাম কথাটা। তবে এটা যত শীঘ্র সম্ভব বন্ধ করার প্রয়োজন আছে, কারণ পঞ্চমুণ্ডির আসনে 5টি ভিন্ন ভিন্ন প্রাণীর মাথার প্রয়োজন আছে, যার মধ্যে মানুষের মাথাও থাকে। এই প্রক্রিয়া বন্ধ না করতে পারলে হয়তো কোনো মানুষকেও বলি দিতে হতে পারে। আর অমাবস্যা রাতেই সাধনা হয়ে থাকে। হয়তো সামনের অমাবস্যাতেই কোনো সাধক এই কাজ করতে চলেছে, যা হতে আর মাত্র 5 দিনই বাকি আছে। কিন্তু এই উপায় আমরা বন্ধ করব কিভাবে? কিভাবে ওই দুষ্টু শয়তানের মুখোমুখি হব আমরা? বেশ চিন্তিত দেখালো গৃহস্বামীকে।
দাদা, আপনাকে তো আগেই বলেছি আমি একজন তন্ত্র সাধক। তন্ত্র সাধনার কিছু বিদ্যা আমারও জানা আছে। গৃহস্বামীকে বললাম কথাটা। তো সেই কালো রাক্ষস যদি সত্যি তৈরি হয়ে থাকে, আর সে যদি সত্যি এই গ্রামের মধ্যেই থেকে থাকে, তবে তাকে মন্ত্রের মাধ্যমে আমার কাছে নিয়ে আসার ক্ষমতা আমার আছে, আর তাকে ধ্বংস করার ক্ষমতাও আমার আছে। যদিও কাজটা অত্যন্তই কঠিন, যে কোনো সাধকের পক্ষে এই কাজটা করা অতটাও সহজসাধ্য নয়, তবে আমি চেষ্টা করলে হয়তো সেটা করতে পারবো। এজন্য আমাকে কঠোর এক যজ্ঞ করতে হবে। আপনাদের গ্রামের সকলের সহযোগিতা একান্তই প্রয়োজনের ক্ষেত্রে। এই গ্রামের যদি ভালো হয় তবে আমরা আপনাকে সহায়তা করতে রাজি ঠাকুর মশাই। তবে বেশি দেরি করা উচিত হবে না। আমি যজ্ঞের প্রয়োজনীয় উপাদান আপনাদের লিখে দেব, আপনারা সেগুলো আনানোর ব্যবস্থা করবেন। কাল রাতেই আমি এই যজ্ঞ সম্পন্ন করব। বলছিলাম ঠাকুর মশাই, রাতের বেলা কেন, দিনে নয় কেন? কারণ এই রাক্ষস রাতের বেলাতেই জেগে ওঠে, আর রাতের বেলাতেই একে বশে আনা সম্ভব। তাই দিনের বেলা নয়, রাতের বেলাতেই এই যজ্ঞের আয়োজন করতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, বললেন গৃহস্বামী। আমার কথা মতন গ্রামের লোকেদের সহযোগিতায় যথারীতি যজ্ঞের আয়োজন করা হলো। রাতের অন্ধকারে গ্রামের সীমানায় অবস্থিত অশ্বত্থ গাছের তলাতে যজ্ঞ করতে বসলাম আমি। এর মধ্যে আরও একটা ঘটনা অবশ্য ঘটে গিয়েছিল। আগের দিন রাতেই সেই গ্রামের একজনের বাড়ি থেকে একটা ভেড়া উধাও হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা খোঁজাখুঁজি করে দেখা গেল গ্রামের সেই নির্জন শ্মশানে অনুরূপ অবস্থাতেই পড়ে রয়েছে ভেড়াটা। দেহ থেকে মাংস খুবলে নেওয়া, শরীর থেকে আলাদা ভেড়ার মাথা। সে এক ভয়ানক দৃশ্য। এই যজ্ঞ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেখানে বসে থাকা গ্রামের লোকেদের উদ্দেশ্য করে আমি কথাটা বললাম। যদিও সেখানে বসে থাকা লোকেদের মধ্যে সকলেই পুরুষ ছিলেন, 2-3 যুবক আর 2-3 মাঝবয়সী ভদ্রলোক, যাদের বয়স 50 বা তার বেশি হবে। মহিলা বা শিশুরা এই যজ্ঞে ঘটা ভয়ানক কাণ্ড কারখানা দেখে ভয় পেয়ে যেতে পারে, সেটা ভেবেই এখানে যোগদান করতে আমি তাদেরকে বারণই করে দিয়েছিলাম। এই যজ্ঞ অতি কঠিন এক যজ্ঞ। যজ্ঞের মাঝে নানা বাধা বিপত্তি আসতেই পারে। আপনারা কেউ ভয় পাবেন না বা নিজের জায়গা থেকে নড়বেন না। নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালে আপনাদের সমূহ বিপদ হতে পারে। আর যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো রকমে কোনো কথাই বলবেন না। আর একটা কথা, হঠাৎ করে সেই যজ্ঞের মাঝে আপনারা সেই বিবর্ষ কালো রাক্ষসকে দেখতে পাবেন। আপনারা দয়া করে উদ্বিগ্ন না হয়ে শান্তভাবেই বসবেন। আমি থাকতে ওই রাক্ষস আপনাদের কোনো ক্ষতিই করতে পারবে না। কথাগুলো বলে আমি যজ্ঞ শুরু করলাম। এই কথাগুলো আমি যতটা সরলভাবে বলছি, তাতে তোমাদের মনে হচ্ছে হয়তো এই যজ্ঞ করাটা খুব সহজই ব্যাপার, কিন্তু সেটা অতটাও সহজ ব্যাপার ছিল না হে। একটু ভুল ত্রুটি হলে প্রাণহানিরও আশঙ্কা ছিল। অর্থাৎ সেই কালো রাক্ষস আমার টুঁটি চেপে ধরে শেষ করে দিতে পারতো আমাকে। কথাগুলো বলে তারানাথ একটু থামল। তারপর নিচে নেমে জলের কুঁজো থেকে জল ঢেলে 1 ঘটি জল খেল তারানাথ। আমরা তখন তার গল্পের পরের অংশটুকু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আমি এক মনে যজ্ঞ করে চলেছি। হঠাৎ করে মিনিট 10 পর থেকে সেখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হতে শুরু হলো। উঠে বসে তারানাথ আবার তার গল্প আরম্ভ করল। দমকা হাওয়া বইতে লাগলো চারিদিকে। সেই হাওয়ার যজ্ঞের আগুন নেবার উপক্রম হতে লাগলো, কিন্তু আমি শান্ত মনে যজ্ঞ করতে লাগলাম। কারণ আমি ভালোভাবেই জানতাম যে সেই কালো রাক্ষস শক্তিশালী হোক চাই নাই হোক, সে আমার তন্ত্রবিদ্যার শক্তির সামনে কিছুতেই পেরে উঠতে পারবে না। হঠাৎ করেই ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা আমি অনুভব করলাম যে
সেই স্থানে বসে আমি যজ্ঞ করছিলাম, তার পাশেই কোথা থেকে প্রচন্ড ধুলো এসে সেই ধুলো এক জায়গায় জড়ো হয়ে এক বিরাট ঘূর্ণের রূপ ধারণ করলো। ধীরে ধীরে সেই বিরাট ধুলোর আবরণ এক বিরাটাকার দৈত্যের আকার ধারণ করলো। আমার পাশে যারা বসেছিল তারা সেই বিরাট চেহারা দেখে ভয়ে থতমত খেয়ে গিয়েছিল। এটা আমি স্পষ্টই বুঝতে পারলাম। শুধু আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম বলে তারা পাথরের মতন এক জায়গায় বসেছিল। সে বিরাট দৈত্য প্রায় গর্জন করে উঠল। কি চাস তুই? কেন ডেকেছিস আমাকে? ধীরে ধীরে আমি চোখ খুললাম। সে বিকট দৈত্যকে প্রথমবার চোখের সামনে দেখে যে কারোরই মনে ভয়ের উদ্বেগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি মাতু পাগলির শিষ্য, কোনো ভয়ানক দৃশ্যই আমাকে বিচলিত করতে পারে না। আমিও তাকে গম্ভীর গলাতেই বললাম, কি মতলব তোর? কেন তুই এইভাবে গ্রামের লোকেদের সর্বনাশ করছিস? হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতে করছি না, আমাকে কাজ করতে বলা হয়েছে। কে বলেছে তোকে এই কাজটা করতে? বল। কালী কাপালিক। কালী কাপালিক নামটা শুনে আশেপাশের লোকেদের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল। হয়তো এই কালী কাপালিককে তারা চিনে থাকবে। সেখানে বলছে তোকে এই কাজটা করতে? সেই কালো রাক্ষসকে বলে উঠলাম কথাটা। আমার গলার স্বর তখনও বেশ গম্ভীর। ও গ্রামের জমিদার নীলকণ্ঠ ভাদুরীর কথা মতন কালী কাপালিক তৈরি করেছে আমাকে। জমিদার বাবুর কোনো সন্তান প্রাপ্তি হয়নি, তাই সন্তান লাভের আশায় তিনি কালী কাপালিকের শরণাগত হয়েছিলেন। কালী কাপালিক অমাবস্যার রাতে পঞ্চমন্দির আসনে বসে যজ্ঞ করে জমিদার বাবুর মনোবাসনা পূর্ণ করতে চেয়েছিলেন, আর তারই নির্দেশে আমি এ গ্রাম থেকে পশুদের হত্যা করে তাদের মস্তক তুলে দিচ্ছি ওনার হাতে। 3টি প্রাণীকে হত্যা করা হয়েছে, এখনো 2টি প্রাণীকে হত্যা করা বাকি আছে, যার মধ্যে একজন মানুষকেও হত্যা করতে হবে। আমি থাকতে গ্রামের কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি শেষ করব তোকে। চিৎকার করে সেই রাক্ষসকে বলে উঠলাম কথাটা। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করবি? তার আগেই আমি তোকে শেষ করে দেব শয়তান। গলা টিপে মেরে ফেলবো তোকে। তোর মাংস খেয়ে আমি আমার খিদে মেটাবো। চিৎকার করে কথাটা বলে সেই রাক্ষস এক ভয়ানক গর্জন করে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন সিঁদুর, কাঁচা হলুদ আর ধুনোর এক মিশ্রণ ছুড়ে দিলাম সেই রাক্ষসকে উদ্দেশ্য করে। সেই মিশ্রণ গায়ে লাগতেই দাউ দাউ করে জ্বলে উঠলো সেই রাক্ষসের সারা শরীর। ভয়ানক চিৎকার করে উঠলো সেই রাক্ষস। এরপর এক সময় সেই রাক্ষসের জ্বলন্ত শরীরটা আকাশে মিলিয়ে গেল। আপাতত সাময়িকভাবে আপনারা বিপদমুক্ত হয়েছেন। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কথাটা বললাম গ্রামবাসীকে। তবে আপনারা মনে রাখবেন, বিপদ এখনো সম্পূর্ণ কেটে যায়নি। সেই কালী কাপালিক নিজের ক্ষমতা বলে আবার সেই রাক্ষস তৈরি করার চেষ্টা করবে। তবে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই।
আমি এই গ্রামের সীমানায় মন্ত্রপুত বন্ধনই করে দিয়ে যাব। এর ফলে কোনো দুষ্ট রাক্ষস এই গ্রামের সীমানা পেরিয়ে আর ভেতরে প্রবেশ করতে পারবে না, আর আপনাদের গ্রামের কোনো রকম ক্ষতিও করতে পারবে না। কালিকাপালিকে তৈরি করা শয়তানের কবল থেকে চির সুরক্ষিত থাকবে এই গ্রাম। তবে এই কালিকাপালিক আসলে কে তা আমি জানি না, হয়তো আপনারা জেনে থাকবেন। ঠাকুরমশাই, আমি কালী কাপালিকের নাম শুনেছি, যদিও তাকে সচক্ষে কোনোদিন দেখিনি। বলে উঠল সেখানে উপস্থিত থাকা গ্রামের এক যুবক। শুনেছি এই গ্রাম থেকে আর 5টা গ্রাম পরেই সেই গ্রামের শ্মশানের কুঠিরে থাকেন তিনি। এও শুনেছি যে বেশ নামডাক আছে তার, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি। দূর দূর থেকে অনেক গ্রাম থেকে লোকজনেরা তাঁর কাছে সমস্যা নিয়ে আসে, সেই কালী কাপালিকের কাছে, আর তিনি নাকি তাদের সেই সমস্যার সমাধানও করে দেন। ও তবে সেই কালী কাপালি কি ও গ্রামের জমিদার মশাইকে সাহায্য করার জন্য এই গ্রামের এইভাবে ক্ষতি করে বেড়াচ্ছিল? বলে উঠলেন সেখানে বসে থাকা আর একজন ভদ্রলোক। দেখুন, উনি যেই হোক না কেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, আর আমার সাথে তার কোনো শত্রুতাও নেই, তাই তার সাথে আমি কোনো রকম বিপদে জড়াতে চাই না। আমার কাজ ছিল এই গ্রামকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করা, আর আমি তাতে নিশ্চিত রূপেই সফল হয়েছি। বিপদমুক্ত করতে পেরেছি আপনাদের এই গ্রামকে। এবার আমার আপনাদের গ্রাম থেকে বিদায় নেওয়ার পালা। কাল সকালে তবে আমার যাওয়ার অনুমতি দিন আপনারা। কাল কি চলে যাবেন? বেশ হতাশভাবেই কথাটা বললেন সেই ভদ্রলোক যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। আর কয়েকটা দিন আমাদের বাড়িতে থেকে গেলে হতো নি? আপনি আমাদের যা উপকারটাই না করলেন, আমরা তা সারা জীবন মনে রাখব। না কাকা, তা হয় না। একটু বিনম্রভাবেই কথাটা বললাম ভদ্রলোককে। আসলে কারোর বাড়িতে বেশি দিন অতিথি হয়ে থাকা আমি একটু বলতে পারেন অপছন্দই করি। কারোর বাড়িতে যদি অতিথি হয়েই থাকবো, তবে আর সংসারে মায়া ত্যাগ করে সন্ন্যাস জীবনের পথ কেনই বা বেছে নিলাম বলুন না দেখি? হ্যাঁ, ভদ্রলোক দেখলাম আর কিছুই বললেন না, হয়তো তাকে বোঝাতে পারলাম ব্যাপারটা। কিন্তু ঠাকুর মশাই, আমরা একটা কথা বুঝতে পারছি না। নীলকণ্ঠ ভাদুরী তো পাশের গ্রামের জমিদার, আর সেই কালী কাপালিককেও জমিদার বাবু বলেছেন। তবে সেই কালী কাপালিকের তৈরি করা রাক্ষস সেই গ্রামের কোনো ক্ষতি না করে এ গ্রামে এসেছিল কেন? আসলে জমিদার বাবু হয়তো চাননি তার নিজের গ্রামের প্রজাদের কোনো ক্ষতি হোক, তাই তিনি কালো রাক্ষসকে গ্রামে পাঠিয়েছিলেন এই গ্রাম থেকে পশুদের মস্তক নিয়ে যেতে। সেই গ্রামের যুবকের কথা শুনে তাকে বললাম কথাটা। তাছাড়া হয়তো আরও একটা কারণ থাকতে পারে। নিজেদের গ্রামে হঠাৎ করে এরকম আশ্চর্য ঘটনা ঘটলে গ্রামের লোকেদের সন্দেহ হতে পারত, আর সন্দেহের কারণে তারা জমিদার বাবুর বাড়ি গেলে সেখানে কোনো কারণে কাটা মাথা দেখতে পেলে পুরো ব্যাপারটাই তাদের কাছে পরিষ্কার হয়ে যেত, আর তখন জমিদারের অভীষ্ট পূর্ণ নাও হতে পারত। তাই এইসব কারণের জন্যই তিনি এই গ্রামটাকে বেছে নিয়েছিলেন, তার উদ্দেশ্যকে যথাযথ রূপ দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা সেই বাড়ির লোকেদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম সেই গ্রাম থেকে। যাওয়ার সময় সেই গ্রামের লোকেরা একজোট হয়ে দক্ষিণা বাবদ কিছু অর্থ সামগ্রী পুঁটুলিতে ভরে তারপর তুলে দিল আমার হাতে। বলাই বাহুল্য, গ্রামের লোকেদের কাছ থেকে সাম্মানিক বাবদ এইরকম উপহার পেয়ে বেশ আমি খুশি হয়েছিলাম। কথাটা বলে তারানাথ একটু থামল, তারপর আবার বলতে শুরু করলো। তারপর আমি আর কোনোদিনও সেই গ্রামে যাইনি। তবে পৃথিবীটা হয়তো গোল,
সেই কালী কাপালিকের পরিচয় যে আরো একবার অন্য জায়গায় পাবো, সেটা হয়তো আমি ভাবতেও পারিনি। তার মানে সেই কালী কাপালিকের অলৌকিক ক্ষমতার সামনে আপনাকে আরও একবার পড়তে হয়েছিল? বেশ অবাক হই কথাটা বলল কিশোরী। আমিও বেশ অবাক হয়েছিলাম তারানাথের এই কথা শুনে। শুধু অলৌকিক ক্ষমতার নিদর্শনই যে পেয়েছিলাম তা নয়, তার আমি দর্শনও পেয়েছিলাম। বলতে পারো আমার ক্ষমতার সাথে তার ক্ষমতার মুখোমুখি সংঘর্ষও হয়েছিল। সেখানে কি হয়েছিল ঠাকুরমশাই? নিশ্চয়ই আপনার শক্তির সামনে তাকে পরাজিত হতে হয়েছিল। উৎসুকভাবে তারানাথের কাছে জানতে চাইলাম কথাটা। সে গল্প না হয় তোমাদের আর একদিন বলবো। এমনিতেই তো আর আসো না তোমরা। এই গল্প শোনার তাগিদে যদি দেখা পাই তোমাদের, সেদিন না হয় শুনো ওই কালী কাপালিকের গল্প। কি বলো হে? একটু মুচকি হেসে বলল তারানাথ। তাছাড়া আজ তো অনেক রাতও হয়ে গেল। সত্যিই আজ অনেকটা সময় কাটালাম তারানাথের বাড়িতে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কাল আবার আপিস আছে। শুনছিলেন আমাদের আজকের গল্প, লেখক সায়ন রুদ্রের কলমে তারানাথ ও কালো রাক্ষস। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই, বিভিন্ন চরিত্রায়নে রৌনক, প্রদ্যুৎ, অভিজিৎ, নাট্যরূপদান দেবলীনা, ভিডিওগ্রাফিক্স প্রদ্যুৎ, প্রচ্ছদ শুভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস ফনিক্স অডিওভার্স, সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।